জীবন মাঝে মাঝে আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে একটিমাত্র সিদ্ধান্ত আমাদের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। একদিকে থাকে বছরের পর বছর ধরে লালন করা স্বপ্ন, আর অন্যদিকে ফেলে আসা অতীতের এক অপ্রত্যাশিত ডাক। আপনি হলে কি করতেন? নিজের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগটি বেছে নিতেন, নাকি সেই মানুষটির প্রাণ বাঁচাতেন যার সাথে আপনার সমস্ত সম্পর্ক বহু আগেই আইনি কাগজে শেষ হয়ে গেছে? আজ আপনাদের শোনাব মহারাষ্ট্রের পুনে শহরের বুকে ঘটে যাওয়া এমনই এক অবিশ্বাস্য, হৃদয়স্পর্শী এবং সত্য ঘটনার উপর আধারিত এক গল্প, যা আপনাকে নতুন করে সম্পর্কের সংজ্ঞা নিয়ে ভাবতে বাধ্য করবে। মহারাষ্ট্রের পুনে শহরে বসবাসকারী অয়ন মুখার্জির জীবনে সেদিন এক অভাবনীয় মুহূর্ত উপস্থিত হয়েছিল। গত দীর্ঘ ৫টি বছর ধরে সে তার জীবনের সবচেয়ে আরাধ্য স্বপ্নটিকে সত্যি করার জন্য এক নাগাড়ে ছুটে চলেছিল। তার একমাত্র লক্ষ্য ছিল একটি স্থায়ী সরকারি চাকরি অর্জন করা, যাতে তার জীবনের সমস্ত ব্যর্থতার গ্লানি, চারপাশের মানুষের দেওয়া খোটা এবং ভেঙে চুরমার হয়ে যাওয়া সম্পর্কের তীব্র যন্ত্রণা চিরতরে মুছে যেতে পারে। অবশেষে আজ সেই বহুল কাঙ্ক্ষিত দিনটি তার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছিল। নিজের চেনা গণ্ডীয় এলাকা ছাড়িয়ে তাকে শহরের সিভিল লাইনে অবস্থিত মূল ইন্টারভিউ সেন্টারে গিয়ে পৌঁছাতে হতো। আজ যদি সেই পরীক্ষা নির্বাচিত হতে পারে, তবে তার গতানুগতিক ও হতাশাগ্রস্ত জীবনটা সত্যি এক নতুন মোড় নিতে পারত। সকাল থেকে ঘুম ভাঙার পর থেকেই তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন কোনো অজানা আশঙ্কায় বা চরম উত্তেজনায় স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত স্পন্দিত হচ্ছিল। ইস্ত্রি করা নিখুঁত সাদা শার্ট, ফোল্ডারে পরিপাটি করে সাজিয়ে রাখা সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং চোখের দৃষ্টিতে এক বুক আশা, সবকিছুই একেবারে প্রস্তুত অবস্থায় ছিল। বাড়ি থেকে চূড়ান্তভাবে বেরোনোর ঠিক আগে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে গভীরভাবে তাকাল এবং একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর গলায় নিজেকেই সান্ত্বনা দিয়ে বলল, ব্যাস, আজ যেন সব কিছু একদম ঠিকঠাক হয়ে যায়। কিন্তু মানুষের জীবন তো আর কখনো সোজা অঙ্কের নিয়মে বা সোজা পথে চলে না। আজ থেকে ঠিক ৫ বছর আগের কথা। রিয়া দাসের সাথে অয়নের বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল। রিয়া ছিল অত্যন্ত তেজস্বিনী, প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন এবং ভীষণ সাহসী প্রকৃতির এক মেয়ে, যার জীবনের সবচেয়ে বড় স্বপ্নই ছিল পুলিশ বাহিনীতে যোগদান করে দেশের সেবা করা। বিয়ের পর প্রথম দিকে দুজনে মিলে একসাথে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে দুজনের মধ্যেই ধীরে ধীরে অযাচিত অহংকার এবং মারাত্মক ভুল বোঝাবুঝি ডালপালা মেলতে শুরু করে। নিতান্তই ছোটখাটো ও তুচ্ছ বিষয় থেকে শুরু হওয়া প্রতিদিনের ঝগড়াগুলো একসময় বিশাল দূরত্বের রূপ ধারণ করে এবং অবশেষে চরম পরিণতি হিসেবে তাদের ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের চরম ধাক্কা সামলে ওঠার পর রিয়া নিজেকে পুরোপুরিভাবে তার লক্ষ্যের দিকে এবং কাজের মধ্যে সঁপে দেয়, যার ফলস্বরূপ সে একদিন সত্যি সত্যি একজন সফল পুলিশ ইন্সপেক্টর হয়ে ওঠে। আর অন্যদিকে অয়ন ক্রমাগত ব্যর্থতার ভারে দিনের পর দিন আরও বেশি করে চাপা পড়ে যেতে থাকে। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের জেদের বশে একে অপরের সাথে সমস্ত রকম যোগাযোগ ও সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে নিয়েছিল। অথচ ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, আজ অয়ন সেই একই শহরের বুকেই নিজের ভবিষ্যতের এক নতুন আলোর সন্ধানে যাত্রা করছিল, যে শহরের প্রতিটি কোণায় তার ফেলে আসা অতীত জীবনের প্রতিটি অম্লমধুর স্মৃতি আজও জীবন্ত হয়ে উপস্থিত ছিল। রাস্তায় বেরোনোর পর ট্রাফিক ব্যবস্থা অন্যান্য দিনের মতোই বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু তা সত্ত্বেও অয়ন বারবার নিজের হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ আজ কোনো কারণে সামান্যতম দেরি হওয়ার অর্থ হল তাকে আবারও পুরো ১ বছরের জন্য এক দীর্ঘ অপেক্ষার চক্রে প্রবেশ করতে হবে। ঠিক তখনই একেবারে অপ্রত্যাশিতভাবে সামনের দিকে সারি সারি গাড়ির এক বিশাল লম্বা লাইন তার চোখে পড়ল। চারপাশের গাড়িগুলোর হর্নের কর্কশ আওয়াজ ক্রমশ বেড়েই চলল এবং উৎকণ্ঠিত মানুষজন নিজেদের গাড়ি থেকে নেমে রাস্তার সামনের দিকে উকিঝুঁকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগল। অয়ন অত্যন্ত বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে নিজের মনেই বলে উঠল, ভগবান, ঠিক আজকের দিনেই এসব কি শুরু হয়ে গেল। সে অত্যন্ত সতর্কতার সাথে নিজের গাড়িটিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। রাস্তার একেবারে মাঝ বরাবর মানুষের এক বিশাল ভিড় জটলা পাকিয়েছিল। সেখানে উপস্থিত কিছু উৎসুক মানুষ পকেট থেকে মোবাইল বের করে ব্যস্তভাবে দুর্ঘটনার ভিডিও বানাচ্ছিল
আবার কিছু মানুষ কেবল নির্বিকারভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে তামাশা দেখছিল। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ কারোর একটা আতঙ্কিত গলার আওয়াজ ভেসে এলো, একজন স্কুটি চালানো মহিলাকে পেছন থেকে একটা বড় ট্রাক সজোরে ধাক্কা মেরেছে গো, অবস্থা একেবারেই ভালো মনে হচ্ছে না, খুব খারাপ। কথাটা কানে আসতেই অয়নের হৃদয় যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করে বোঝালো, আমার নিজেরই ইন্টারভিউয়ের জন্য খুব দেরি হয়ে যাচ্ছে, এই এত মানুষের ভিড়ে কেউ না কেউ নিশ্চয়ই ওই আহত মহিলাকে ঠিক সাহায্য করে দেবে। তা সত্ত্বেও কে জানে কেন তার মনের গভীরে এক অদ্ভুত টান অনুভব হল, এবং সে বাধ্য হয়ে নিজের গাড়িটা রাস্তার একেবারে সাইডে দাঁড় করাল। হয়তো মানুষের ভেতরের অন্তর্নিহিত মানবতা, হয়তো কোনো অজানা অস্থিরতা, অথবা হয়তো স্বয়ং ভাগ্যই তাকে কেনে হিঁচড়ে ঠিক ওই জায়গাতেই এনে দাঁড় করিয়েছিল। সে ভিড় ঠেলে ঠুলে কোনো ক্রমে সামনের দিকে এগিয়ে গেল, এবং ঠিক তার পরের মুহূর্তেই সেখানে যা দেখল তাতে তার গলার কাছে যেন নিঃশ্বাস চিরতরে আটকে গেল। পিচ ঢালা রাস্তার ঠিক মাঝখানে একজন মহিলা আক্ষরিক অর্থেই রক্তে ভেসে অবচেতন অবস্থায় পড়েছিল। তার চালানো স্কুটিটা দুর্ঘটনার অভিঘাতে অনেকটা দূর পর্যন্ত ছেঁচড়ে গিয়ে একেবারে দুমড়ে মুচড়ে ভাঙা অবস্থায় পড়েছিল। পুলিশের খাকি উর্দির ওপর দিয়ে তাজা রক্তের গাঢ় লাল দাগ চারদিকে ছড়িয়ে পড়েছিল। চুলগুলো ধুলোয় মেখে একেবারে এলোমেলো হয়ে আছে, আর পুরো মুখমণ্ডল ধুলো এবং রক্তে প্রায় ঢাকা পড়ে গেছে। কিন্তু ওই রক্তমাখা মুখটা অয়নের কাছে মোটেও অচেনা বা অপরিচিত কোনো মুখ ছিল না। রিয়া! তার কাঁপতে থাকা ঠোঁট ভেদ করে আওয়াজটাও যেন ঠিকমতো স্পষ্টভাবে বেরোতে চাইল না। সে আর নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারল না, সোজা হাঁটুর ওপর ভর দিয়ে পিচ রাস্তার উপরই বসে পড়ল। হ্যাঁ, এটা সেই রিয়াই ছিল, তার এক সময়ের সহধর্মিণী এবং বর্তমানে ডিভোর্সি স্ত্রী ইন্সপেক্টর রিয়া দাস। রিয়ার চোখ দুটো শক্তভাবে বন্ধ ছিল, তার বুকের ওঠানামা দেখে বোঝা যাচ্ছিল যে নিঃশ্বাস অত্যন্ত ধীর গতিতে চলছে। তার কপালের দিক থেকে, অর্থাৎ মাথা থেকে অনবরত তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা মানুষজন তখনও শুধু নিজেদের মধ্যে বলাবলি করছিল, দেখে তো কোনো পুলিশ অফিসার বলেই মনে হচ্ছে। আরে ভাই, কেউ অন্তত একটা অ্যাম্বুলেন্সকে তো ফোন করে ডাকো। তুই ভিডিওটা বানা ভালো করে, এটা ইন্টারনেটে ছাড়লে হেভি ভাইরাল হবে। অয়নের পুরো শরীর তখন থরথর করে কাঁপছিল, তার চিন্তাশক্তি লোপ পেয়ে মাথাটা যেন একদম শূন্য হয়ে গিয়েছিল। তার অবচেতন মন থেকে এই কথাটাও পুরোপুরি মুছে গিয়েছিল যে সে তার জীবনের সবচেয়ে জরুরি ইন্টারভিউয়ের জন্য এই রাষ্ট্র দিয়ে যাচ্ছিল। তার চোখের সামনে এখন কেবল সেই মেয়েটিই মৃত্যুশয্যায় পড়েছিল, যার চোখের দিকে তাকিয়ে সে কোনো একদিন পুরো জীবনটা একসাথে কাটানোর পবিত্র কসম খেয়েছিল, আর যাকে সে নিজেই নিজের জীবন থেকে একদিন চিরতরে বের করেও দিয়েছিল। সে অত্যন্ত কাঁপা কাঁপা হাতে আলতো করে রিয়ার রক্তমাখা মুখটা ওপরের দিকে তুলে ধরল। রিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একবার চোখ খোলো। কিন্তু অপর দিক থেকে কোনো জবাবই ভেসে এলো না। ঠিক সেই চরম মুহূর্তে অরণের বুকের ভেতরে থাকা কোনো একটা শক্ত পাথর যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। সে চারপাশের ভিড়ের দিকে চরম ক্ষোভ ও রাগে তাকাল। আপনারা কেউ এগিয়ে এসে সাহায্য কেন করছেন না? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে অন্যের মৃত্যুর তামাশা দেখছেন? কিন্তু তার এই আর্তনাদেও ভিড়ের মধ্যে থেকে কেউ সাহায্যের জন্য এক পাও এগিয়ে এলো না। অয়ন আর 1 সেকেন্ড সময়ও নষ্ট না করে নিজের সমস্ত শক্তি দিয়ে রিয়াকে 2 হাতে পাঁজা কোলে তোলার চেষ্টা করল। রিয়ার শরীরটা ততক্ষণে একদম শিথিল হয়ে পড়েছিল। তার শরীর থেকে বেরোনো রক্ত অয়নের পরিষ্কার সাদা শার্টেও দ্রুত ছড়িয়ে পড়ছিল। তার সত্ত্বেও সে নিজের শরীরের পুরো জোর লাগিয়ে রিয়াকে নিজের গাড়ির পেছনের সিটে অত্যন্ত সাবধানে শুইয়ে দিল। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন তাকে পরামর্শ দিয়ে বলল, আরে ভাই, তুই বরং একটু অপেক্ষা কর, অ্যাম্বুলেন্সটাকে অন্তত আসতে দে। অয়ন তার দিকে তাকিয়ে সজোরে চিৎকার করে উঠল, ততক্ষণে এই মানুষটা এখানেই মারা যাবে। সে দ্রুত দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসল এবং গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে পুরো গতিতে গাড়িটাকে কাছের হাসপাতালের দিকে ছুটিয়ে দিল। রাস্তার লাল সিগন্যাল, ট্রাফিক পুলিশের চোখ রাঙানি, নিয়মকানুন সবকিছুই সেই মুহূর্তে তার কাছে একেবারে অর্থহীন ও বেকার ছিল। তার কানের কাছে কেবল নিজের বুকের প্রবল হৃৎস্পন্দন আর পেছনের সিটে শুয়ে থাকা রিয়ার ধীর ক্ষীণ নিঃশ্বাসের আওয়াজ একটানা প্রতিধ্বনিত হচ্ছিল। গাড়ি চালাতে চালাতে সে বারবার উদ্বিগ্ন চোখে রিয়ারভিউ মিরর দিয়ে পেছনের দিকে তাকাচ্ছিল। রিয়া একদম শান্ত ও নিথর হয়ে পড়েছিল। রিয়া, প্লিজ কিছু একটা অন্তত বলো। অয়নের গলাটা কান্নায় একেবারে ভেঙে এলো। হাসপাতালের ইমার্জেন্সি গেটে পৌঁছতেই সে গাড়ি থামিয়ে প্রায় লাফিয়ে নিচে নামল। গাড়ির পেছনের দরজাটা এক ঝটকায় খুলে সে অত্যন্ত জোরে চিৎকার করে উঠল, ডাক্তারবাবু, জলদি এখানে আসুন, একটা ভীষণ সিরিয়াস অ্যাক্সিডেন্ট কেস আছে। তার চিৎকার শুনে একজন নার্স আর একজন ওয়ার্ড বয় তড়িঘড়ি করে একটা স্ট্রেচার নিয়ে সেদিকে দৌড়ে এলো।
রিয়াকে গাড়ির সিট থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালের ভেতরের দিকে নিয়ে যাওয়া হলো। ইমার্জেন্সি রুমে ডিউটিতে থাকা ডাক্তাররা প্রাথমিক অবস্থা পরীক্ষা করেই অত্যন্ত গম্ভীর মুখে বললেন, রোগীর মাথায় খুব গভীর চোট লেগেছে, শরীর থেকে ইতোমধ্যে প্রচুর রক্ত বয়ে গেছে, আমাদের এখনই জরুরি ভিত্তিতে অপারেশন শুরু করতে হবে। অয়ন অপারেশন থিয়েটারের দরজার বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। ঠিক তখনই একজন জুনিয়র ডাক্তার বাইরে বেরিয়ে এলেন এবং অয়নকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনি এই রোগীর সম্পর্কে ঠিক কী হন? এই একটি অপ্রত্যাশিত প্রশ্ন শুনে অয়ন কয়েক সেকেন্ডের জন্য একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকল। তার গলার কাছে যেন সমস্ত শব্দ দলা পাকিয়ে আটকে গেল। কারণ আইনি কাগজপত্রের নিয়মে সে তো এখন রিয়ার জীবনে আর কেউ ছিল না, কিন্তু নিজের মনের গভীরে থাকা সত্যটাকে উপলব্ধি করে সে অত্যন্ত ধীর ও স্পষ্ট গলায় জবাব দিল, আমি ওর স্বামী। ডাক্তারবাবুর সাথে সাথে একটি কনসেন্ট ফর্ম তার দিকে এগিয়ে দিলেন। তাহলে আপনি এই কাগজটাতে এক্ষুনি একটা সাইন করে দিন। অপারেশনে বেশ ভালোই রিস্ক আছে, তবে এই মুহূর্তে অপারেশন করাটা অত্যন্ত জরুরি। অয়নের হাত তখন এতটাই কাঁপছিল যে সে কলম ধরতেই পারছিল না। সে ফর্মের কোনো লেখাই না পড়ে শুধু নিজের সইটা করে দিল। ঠিক সেই সময় হঠাৎ করে তার নজর হাসপাতালের দেওয়ালে টাঙানো বড় ঘড়িটার উপর গিয়ে পড়ল। তার সেই বহু প্রতীক্ষিত ইন্টারভিউ শুরু হতে আর মাত্র 10 মিনিট সময় বাকি ছিল। সে ঘড়িটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ ঠিক সেই মুহূর্তেই সে নিজের ভেতর থেকে গভীরভাবে অনুভব করল যে সে তার এত বছরের স্বপ্নের এবং জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউটি আজ চিরতরে ছেড়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, সেই চরম মুহূর্তে দাঁড়িয়েও তার মনের মধ্যে ওই ইন্টারভিউ হারানোর জন্য বিন্দুমাত্র কোনো কষ্ট বা আক্ষেপ ছিল না, বরং তার সমস্ত সত্তা জুড়ে কেবল অপারেশন থিয়েটারের বন্ধ দরজার ওপাশে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা রিয়ার ক্ষীণ নিঃশ্বাসের চিন্তাই ঘুরে বেড়াচ্ছিল। সে জীবনের ওই পর্যায়ে এসে প্রথমবারের মতো এই ধ্রুব সত্যটি বুঝতে পারল যে সমাজের তৈরি কিছু সম্পর্ক হয়তো আইনি কাগজে শেষ হয়ে যায়, কিন্তু হৃদয় থেকে তাদের শিকড় কখনোই উপড়ে ফেলা যায় না। হাসপাতালের লম্বা করিডরে রাখা একটা প্লাস্টিকের খালি চেয়ারে ধপ করে বসতেই অয়নের 2 হাত আবারও ভীষণভাবে কাঁপতে শুরু করল। সে ভাবছিল, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত সে নিজের উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখছিল, আর ঠিক এখন সেই একই মানুষটা নিজের ফেলে আসা অতীত জীবনটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছিল। অপারেশন থিয়েটারের দরজার ঠিক ওপরে থাকা লাল আলোটা একটানা জ্বলছিল। বাইরে অপেক্ষারত অয়নের কাছে প্রতিটি সেকেন্ড যেন একটা দীর্ঘ বছরের সমান হয়ে অতিবাহিত হচ্ছিল। তার চোখের সামনে কেবল বারবার একটাই দৃশ্য ঘুরে ফিরে আসছিল, রাস্তায় রক্তে ভেসে পড়ে থাকা রিয়ার নিথর দেহ, তার ওই শক্তভাবে বন্ধ চোখ দুটো, আর চারপাশের ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চরম উদাসীন মুখগুলো। সে নিজের 2 হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। আমি ওকে ওইরকম একটা ভয়াবহ অবস্থায় রাস্তায় ফেলে রেখে কিভাবে নিজের স্বার্থে চলে যেতে পারতাম? সে নিজের মনেই বারবার বিড়বিড় করে কথাটা বলতে লাগল। ঠিক তখনই ভেতর থেকে একজন নার্স দ্রুত পায়ে বাইরে এলেন এবং উদ্বিগ্ন মুখে বললেন, পেশেন্টের এখনই প্রচুর রক্তের প্রয়োজন। রোগীর ব্লাড গ্রুপ হল ও নেগেটিভ। এই গ্রুপের রক্ত খুব সহজে পাওয়া যায় না, ব্লাড ব্যাঙ্কেও টান আছে। অয়ন কথাটা শোনামাত্রই এক লাফে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। আপনি এখনই আমার রক্তের টেস্ট করে নিন, আমার যা রক্ত চাই আমি পুরোটাই দেব। ভাগ্যক্রমে কিছু মিনিটের মধ্যেই ল্যাব থেকে পজিটিভ রিপোর্ট এলো। অয়নের রক্ত রিয়ার সাথে একেবারে নির্ভুলভাবে ম্যাচ করে গিয়েছিল, আর এক মুহূর্ত দ্বিধা না করে বা চিন্তা না ভেবেই সে রক্ত দেওয়ার জন্য পাশের বেডে গিয়ে শুয়ে পড়ল। নার্স যখন তার শিরায় সূচ ফোটানেন, তখন রক্তের থলিটা ধীরে ধীরে গাঢ় লাল রঙে ভরতে থাকল, আর অয়নের তখন মনে হচ্ছিল যেন সে শুধু নিজের শরীর থেকে রক্ত দিচ্ছে না, বরং গত কয়েক বছর ধরে তার নিজের ভেতরের গভীরে জমে থাকা রিয়ার প্রতি সমস্ত ক্ষোভ আর অভিযোগগুলোকেই আজ শরীর থেকে বের করে দিচ্ছে। রক্ত দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর সে বেশ ক্লান্ত শরীর নিয়ে আবার সেই করিডরের চেয়ারেই এসে বসে পড়ল। শরীরটা ভেতর থেকে অনেকটাই দুর্বল লাগছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত রকমের গভীর শান্তি বিরাজ করছিল, যেন সে নিজের মনের কাছে নিশ্চিত ছিল যে সে আজ তার জীবনের একদম সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। ঠিক সেই সময়ে তার পকেটে থাকা ফোনে অনবরত একের পর এক কল আসতে শুরু করল। কলগুলো আসছিল ওই ইন্টারভিউ সেন্টারের অফিস থেকে, কিছু অচেনা নম্বর থেকে, আবার কিছু চিন্তিত বন্ধুদের তরফ থেকে। কিন্তু সে ফোনটা সাইলেন্ট মোডে করে পকেটে ঢুকিয়ে রাখল, কারণ এখন সেই পৃথিবীর কারুর সাথেই কোনো কথা বলার মতো মানসিক অবস্থাই ছিল না। তার কান এখন শুধু একটাই স্বস্তির আওয়াজ শোনার জন্য তৃষ্ণার্ত ছিল, আর তা হল ডাক্তারবাবুর মুখ থেকে উচ্চারিত সেই একটি জাদুকরী কথা,
যে রিয়া এখন পুরোপুরি বিপদমুক্ত। সময় তার নিজস্ব নিয়মে ধীরে ধীরে পেরিয়ে যেতে থাকল। 2 ঘণ্টা, তারপর 3 ঘণ্টা, এভাবে সে বুঝতেই পারল না কখন বিকেলের রোদ ম্লান হয়ে দিন ঢলে পড়তে শুরু করল। এই দীর্ঘ অপেক্ষার প্রহরগুলোর মাঝেই তার মস্তিষ্কের বদ্ধ প্রকোষ্ঠে পুরনো স্মৃতিগুলো একে একে কড়া নাড়তে শুরু করল। তাদের বিয়ের শুরুর দিকের সেই রঙিন দিনগুলো, জীবনের ছোট ছোট আনন্দগুলো, রিয়ার সেই মিষ্টি হাসি, তার অভিমানের রাগ, তার জেদ, সবকিছু যেন আজ একটা চলচ্চিত্রের মতো অয়নের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। তার খুব স্পষ্টভাবে মনে পড়ে গেল কিভাবে রিয়া বিপদের দিনে সবসময় তার হাত ধরে বলত, অয়ন, তুমি শুধু কখনো হার মেনে নিও না, দেখবে আমাদের জীবনে একদিন সব ঠিক হয়ে যাবে। আর আজ সেই আত্মবিশ্বাসী রিয়াই হাসপাতালের শীতল ঘরে জীবন আর মৃত্যুর মাঝখানে এক সরু সুতোয় ঝুলছিল। অথচ অয়ন নিজেকে ধিক্কার দিল এই ভেবে যে সে নিজেই একসময় তাকে সামলাতে পারেনি। অয়নের ক্লান্ত চোখ দুটো থেকে নিঃশব্দে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগল। সে আজ নিজের বিবেকের কাছে প্রথমবারের মতো এই সত্যটা স্বীকার করে নিল যে তাদের সম্পর্ক ভাঙার পেছনে ভুলটা শুধু রিয়ার একার ছিল না, তার নিজেরও অনেক বড় খামতি ছিল। তাদের দুজনেরই মিথ্যা অহংকার তাদের দুজন ভালোবাসার মানুষকে একে অপরের থেকে যোজন দূরে সরিয়ে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে অপারেশন থিয়েটারের ওপরে জ্বলতে থাকা লাল আলোটা নিভে গেল এবং ভারী দরজাটা শব্দ করে খুলে গেল। অয়ন এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ডাক্তারবাবু ধীর পায়ে বাইরে বেরিয়ে এলেন। তার মুখে দীর্ঘ অপারেশনের সুস্পষ্ট ক্লান্তি ছিল, কিন্তু কোনো ঘাবড়ে যাওয়া বা হতাশার ভাব ছিল না। অপারেশন সফল হয়েছে, তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তবে পেশেন্ট কিন্তু এখনও পুরোপুরি বিপদমুক্ত হয়নি। আগামী 24 ঘণ্টা তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল। এই কথাটা শোনার পর অয়নের চোখ দিয়ে বাঁধ ভাঙা স্বস্তির জল হু হু করে বেরিয়ে এলো। তার মনে হল যেন এতক্ষণ ধরে কেউ তার বুকের ওপর যে ভারী পাথরের বোঝাটা চাপিয়ে রেখেছিল সেটা হঠাৎ করে সরিয়ে নেওয়া হয়েছে। সে 2 হাত জোড় করে বারবার ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাতে লাগল। ডাক্তারবাবু তার কাঁধে হাত রেখে শুধু এইটুকুই বললেন, আসল ধন্যবাদটা আপনারই প্রাপ্য, কারণ আপনি ঠিক সময়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছেন, না হলে আর কিছুক্ষণ দেরি হলে হয়তো পেশেন্টকে বাঁচানোই সম্ভব হতো না। ডাক্তারের এই কথাটা শুনতেই অয়নের একেবারে গভীরে এক অদ্ভুত এবং তীক্ষ্ণ যন্ত্রণা জেগে উঠল। সে ভাবল, যদি সে আজ ইন্টারভিউয়ের লোভে অন্ধ হয়ে ওই রাস্তায় রিয়াকে ফেলে রেখে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেত, তাহলে হয়তো আজ তার জীবনের সবকিছুই চিরতরে শেষ হয়ে যেত। কিছুক্ষণ পর নার্সরা এসে রিয়াকে অত্যন্ত সাবধানে আইসিইউতে শিফট করে দিল। কাচের তৈরি বড় জানালার ওপারে সে দেখল রিয়া নানান অত্যাধুনিক মেশিনে ঘেরা অবস্থায়, মাথা থেকে শরীর পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানো হয়ে একেবারে নিথর একটি লাশের মতো শুয়ে আছে। অয়ন বাইরে থেকে সেই কাঁচের ওপর নিজের হাতটা আলতো করে রাখল। তুমি তো কথায় কথায় সবসময় আমাকে বলতে যে আমি নাকি মানসিকভাবে ভীষণ দুর্বল, কিন্তু আজ একবার নিজের চোখ মেলে দেখো রিয়া, আজ কিন্তু জীবনের এত বড় একটা দিনে আমি তোমাকে একা ছেড়ে যাইনি। সে অত্যন্ত ধীর ও আবেগপূর্ণ স্বরে কথাটা বলল, যেন তার বিশ্বাস ছিল যে রিয়া ঘোরের মধ্যেও ঠিকই তার এই কথাগুলো শুনতে পাচ্ছিল। আইসিইউয়ের বাইরের ওই প্লাস্টিকের চেয়ারে এক নাগাড়ে বসে থাকতে থাকতে কখন যে চারপাশ অন্ধকার হয়ে রাত নেমে এলো তা সে টেরই পেল না। হাসপাতালের হালকা নিভু নিভু হলুদ আলো, চারপাশের বাতাসে ভাসতে থাকা কড়া ওষুধের গন্ধ আর আইসিইউয়ের ভেতর থেকে আসা লাইফ সাপোর্ট মেশিনের একটানা বিপ বিপ শব্দের মাঝে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। রাত যখন প্রায় দুপুর গড়িয়ে মাঝরাতের কাছাকাছি, তখন একটি পুলিশের হুটার বাজানো জিপ হাসপাতালের মূল গেটের বাইরে এসে সশব্দে দাঁড়াল। গাড়ি থেকে 2 জন কনস্টেবল এবং একজন গম্ভীর চেহারার মহিলা অফিসার দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলেন। তারা সোজা রিসেপশনে গিয়ে কিছু একটা জিজ্ঞাসা করে সোজা আইসিইউয়ের করিডোরের দিকে এগিয়ে গেলেন। ইন্সপেক্টর রিয়া দাসের অ্যাক্সিডেন্ট কেসটা কোন দিকে? তারা গম্ভীর গলায় প্রশ্ন করলেন। অয়ন পুলিশের এই দলটিকে নিজেদের দিকে আসতে দেখে এক মুহূর্তের জন্য কিছুটা ঘাবড়ে গেল।
মহিলা অফিসারটি অয়নের সামনে এসে দাঁড়িয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন এবং রুক্ষ গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? পেশেন্টের সাথে আপনার কি সম্পর্ক? অয়ন একটু ইতস্তত করে ধীর গলায় জবাব দিল, আমি অয়ন, আমি ওর। শব্দগুলো আবারও তার গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে গেল। সে বুক ফুলিয়ে স্বামী পরিচয়টা দিতে চাইছিল, কিন্তু ডিভোর্সের সেই রূঢ় আইনি সত্যিটা যেন তার ঠোঁট দুটোকে জোর করে আটকে দিচ্ছিল। অবশেষে সে একটা ঢোক গিলে বলল, আমিই একে রাস্তা থেকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে এসছি। কথাটা শোনার পর অফিসারটির রুক্ষ মুখমণ্ডল মুহূর্তের মধ্যে একটু নরম হয়ে গেল। খুবই ভালো একটা কাজ করেছেন আপনি, না হলে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকলে যে আজ কী মারাত্মক পরিণতি হতো তা ভগবানই জানেন। তিনি বেশ প্রশংসার সুরেই বললেন। এরপর সাথে আসা কনস্টেবলরা অয়নকে জানালো যে রিয়া আজ শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেসের তদন্তের ব্যাপারে নিজের স্কুটি নিয়ে যাচ্ছিল, আর রাস্তায় যাওয়ার সময় হয়তো সামনের কোনো গাড়ি হঠাৎ করেই জোরালো ব্রেক কষেছিল, যার ফলে রিয়ার স্কুটির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুরো ঘটনাটা শোনার পর অয়নের মনের ভেতরে এক অজানা ভয়ের হিমশীতল স্রোত বয়ে গেল। তার মনে হল, যদি এটা নেহাতি কোনো সাধারণ দুর্ঘটনা না হয়ে থাকে, যদি এর পেছনে অন্য কোনো চক্রান্ত থাকে। কিন্তু সে পরক্ষণেই মাথা নেড়ে সেই নেতিবাচক ভাবনাটা ঝেড়ে ফেলল। কারণ এখন কে বা কারা ধাক্কা মেরেছে তার চেয়ে সবচেয়ে বেশি জরুরি বিষয় হল রিয়ার সুস্থ হয়ে বেঁচে ফেরা। রাতের নিস্তব্ধতা বাড়ার সাথে সাথে পুরো হাসপাতাল চত্বর আরও বেশি শান্ত ও নীরব হয়ে গেল। বাইরে করিডোরের ওই শক্ত চেয়ারে বসে বসেই ক্লান্ত অয়নের চোখ দুটো বারবার ঘুমে বন্ধ হয়ে আসতে লাগল। কিন্তু প্রতিবার চোখ বুঝতেই সে অজানা আতঙ্কে চমকে জেগে উঠছিল। তার বারবার মনে হচ্ছিল, যদি হঠাৎ করে ভেতর থেকে ডাক্তার তাকে ডেকে নেয়, যদি রিয়ার অবস্থার হঠাৎ কোনো অবনতি হয় বা তার কিছু হয়ে যায়। এই অমূলক ভয়ের তাড়নায় সে সারা রাত এক মুহূর্তের জন্যেও শান্তিতে দু চোখের পাতা এক করতে পারল না। অবশেষে রাতের অন্ধকার চিরে সকালের হালকা সোনালি আলো যখন জানালার কাঁচ ভেদ করে হাসপাতালের ভেতরে এসে পড়ল, তখন অয়নের মনে হল যেন তার জীবনের একটা আস্ত যুগ কেবল এই একটি দীর্ঘ রাতেই অতিবাহিত হয়ে গেছে। সকাল ঠিক ৮টার সময় একজন ডিউটিরত নার্স ভেতর থেকে বাইরে এলেন এবং অয়নের দিকে তাকিয়ে মুখে একটু হাসি ফুটিয়ে বললেন, রোগীর শরীরে হালকা জ্ঞানের সঞ্চার হচ্ছে, উনি সাড়া দিচ্ছেন, তবে ইনফেকশনের ভয়ে এখন কেবল একজন ব্যক্তিকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কথাটা শোনা মাত্রই অয়নের বুকের ভেতরের হৃৎপিণ্ডটা আবারও প্রবল বেগে ধরফর করতে শুরু করল। সে অত্যন্ত ধীর ও সতর্ক পায়ে আইসিইউ এর ভারী দরজাটার দিকে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল যেন তার নেওয়া প্রতিটি পা তাকে কোনো এক অজানা অথচ চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দরজাটা আলতো করে খুলে সে ভেতরে প্রবেশ করল এবং নানা রকম মেশিনের যান্ত্রিক আওয়াজের মাঝেই তার দৃষ্টি গিয়ে পড়ল বেডের ওপর। সে দেখল রিয়ার বন্ধ চোখের পাতা দুটো খুব হালকাভাবে কাঁপছে। মনে হচ্ছিল যেন সে বহু দূরের কোনো গভীর অন্ধকার জগৎ থেকে জোর করে আলোতে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। অয়ন বেড থেকে ঠিক কয়েক পা দূরেই থমকে দাঁড়িয়ে পড়ল। তার পা দুটো যেন মেঝের মাটির সাথে আঠার মতো আটকে গিয়েছিল। তার ঠিক সামনেই শুয়েছিল সেই চিরচেনা রিয়াই, যে রিয়া বাস্তবে অত্যন্ত মজবুত মানসিকতার এবং অসম্ভব জেদি স্বভাবের একজন নারী। কিন্তু এই মুহূর্তে সে একেবারে অসহায়, নিজের প্রতিটি নিঃশ্বাসের জন্য ওই কৃত্রিম মেশিনের ওপর নির্ভরশীল এবং মাথা থেকে পা পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানো। সে খুব ধীরে, প্রায় ফিসফিস করে ডাকল, রিয়া। তার গলার আওয়াজ এতই ক্ষীণ আর দুর্বল ছিল যে হয়তো সে নিজেই নিজের কান দিয়ে তা ঠিকমতো শুনতে পায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, ডাকটা শোনার পরই রিয়ার চোখের পাতা আবারও নড়ে উঠল। তার শুকনো ঠোঁট দুটো কিছু একটা বলার জন্য কাঁপল, কিন্তু গলা গিয়ে কোনো স্পষ্ট আওয়াজ বেরোতে পারল না। অয়ন আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। সে সাথে সাথে ছুটে গিয়ে তার বেডের পাশে দাঁড়াল এবং অত্যন্ত সাবধানে তার একটা হাত নিজের হাতের মুঠোয় ধরে নিল। রিয়ার হাতটা বরফের মতো ঠান্ডা আর দুর্বল ছিল, কিন্তু তার মধ্যে প্রাণের স্পন্দন ছিল জীবন্ত। আর ঠিক সেই স্পর্শের সাথেই যেন তাদের দুজনের মাঝে থাকা গত ৫ বছরের সমস্ত জমে থাকা পাহাড় সমান দূরত্ব মুহূর্তের মধ্যে জাদুর মতো মুছে গেল। রিয়া ভীষণ শারীরিক কষ্টে তার চোখের অর্ধেক পাতা মেলে তাকাল। ওষুধের ঘোরে থাকা তার ঝাপসা দৃষ্টি দিয়ে সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির অবয়ব বোঝার চেষ্টা করল।
যখন সে মানুষটিকে চিনতে পারল তখন তার চোখের দৃষ্টিতে চেনার এক অদ্ভুত এবং হালকা চমক স্পষ্টভাবে ফুটে উঠল। হয়তো তার নিজেরও এই আশা বা বিশ্বাস ছিল না যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জ্ঞান ফেরার পর সে এই পৃথিবীতে সবচেয়ে আগে অয়নকেই নিজের চোখের সামনে দেখতে পাবে। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগল, আর কান্নায় ভাঙা গলা দিয়ে অতি কষ্টে শুধু একটা শব্দই বেরিয়ে এলো, তুমি। ওই ছোট্ট একটা শব্দের মধ্যেই লুকিয়েছিল একাধারে চরম বিস্ময়, আবার অন্যদিকে পুরনো দিনের সেই গভীর আপনত্ব। অয়নের চোখ দুটো জলে কানায় কানায় ভরে এলো। সে নিজের চোখের জল লুকিয়ে জোর করে হাসার চেষ্টা করতে করতে গদগদ গলায় বলল, তুমি এখন একদম চুপ থাকো, কিছু বলো না। ডাক্তারবাবু তোমাকে এখন কোনো কথা বলতে কঠোরভাবে বারণ করেছেন। কিন্তু রিয়ার পলক্ষীন দৃষ্টি তার মুখের ওপর থেকে 1 সেকেন্ডের জন্যেও সরছিল না। যেন সে নিজের চোখকে বিশ্বাসই করতে চাইছিল না, সে যেন নিশ্চিত হতে চাইছিল যে অয়ন সত্যিই তার সামনে রক্তমাংসের শরীরে দাঁড়িয়ে আছে, নাকি এটা তার কোনো সুন্দর স্বপ্ন। কিছুক্ষণের মধ্যেই রিয়ার চোখ বেয়ে অঝরে জল বইতে শুরু করল, আর তার কান্নার সাথে সাথে পাশে রাখা মনিটরের বিপ শব্দটাও বেশ তীব্র হয়ে উঠল। অয়ন রীতিমতো ঘাবড়ে গেল। প্লিজ তুমি কেঁদো না, দেখো সব একদম ঠিক আছে, তুমি এখন সম্পূর্ণ সুরক্ষিত আছো। সে রিয়ার হাতটা আরও শক্ত করে ধরে তাড়াতাড়ি করে সান্ত্বনার সুরে বলল। রিয়া তার দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে কষ্টে শব্দ উচ্চারণ করে জিজ্ঞাসা করল, আমাকে আমাকে কাল এখানে কে নিয়ে এলো? এই প্রশ্নটা শুনে অয়নের বুকের ভেতরটা সজোরে ধকধক করে উঠল। সে রিয়ার দৃষ্টি থেকে বাঁচার জন্য নিজের চোখটা নিচের দিকে নামিয়ে নিল। তারপর আমতা আমতা করে বলল, আমি কাল ওই রাস্তা দিয়েই কাজে যাচ্ছিলাম, দেখলাম তুমি ওখানে পড়েছিলে, তাই। রিয়া তার কথা শুনে চোখ দুটো বন্ধ করে নিল, যেন সে না বলা কথাগুলো সহজেই বুঝতে পারছিল। তারপর হঠাৎ তার নজর গিয়ে পড়ল অয়নের গায়ে থাকা শার্টটার দিকে, যেটাতে তার নিজের রক্তের শুকনো কালচে দাগগুলো স্পষ্ট লেগেছিল। ঠিক সেই মুহূর্তেই রিয়া সম্পূর্ণ ঘটনাটার সত্যিটা আঁচ করতে পারল। তার চোখের দৃষ্টিতে শারীরিক ব্যথার সাথে সাথে এক গভীর অনুশোচনার ছায়াও নেমে এলো। সে অত্যন্ত ফিসফিস করে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আর তোমার ওই ইন্টারভিউ? অয়ন তৎক্ষণাৎ বিষয়টাকে হালকাভাবে উড়িয়ে দিয়ে এড়াতে চাইল। সে বলল, আরে ছাড়ো তো ওসব কথা, ওসব পরীক্ষা টরীক্ষা পরে অনেকবার দেওয়া যাবে। কিন্তু রিয়া ততক্ষণে যা বোঝার ঠিকই বুঝে গিয়েছিল। তার গাল বেয়ে আরও এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে বালিশে পড়ল। তুমি আমার জন্য? তার কথাগুলো আর সম্পূর্ণ হতে পারল না, কান্নায় আটকে গেল। অয়ন তার হাতের ওপর আলতো চাপ দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এমন কোনো বড় ব্যাপার নয় এটা। তুমি যে এখন ঠিক আছো, প্রাণে বেঁচে গেছ, ব্যাস, আমার কাছে এটাই সবচেয়ে জরুরি বিষয়। আইসিইউয়ের সেই ছোট ঘরটাতে এরপর কিছুক্ষণ এক পিনপতন নিস্তব্ধতা ছেয়ে রইল। অবশেষে রিয়া নীরবতা ভেঙে ধীরে ধীরে বলল, আমি তো ভেবেছিলাম এই ঘটনার পর তুমি হয়তো আমাকে আর কোনোদিন নিজের চোখে দেখতেও চাইবে না। তার ভাঙা গলায় গত কয়েক বছরের জমানো সব একাকিত্ব আর কষ্টগুলো যেন উপচে পড়ছিল। অয়নের কাছে এই কথার কোনো সহজ উত্তর প্রস্তুত ছিল না, কারণ রূঢ় সত্যিটা তো এটাই ছিল যে সে নিজেও মনে মনে এটাই মেনে নিয়েছিল যে এখন চিরকালের জন্য তাদের দুজনের দুনিয়া সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ঠিক তখনই ডিউটিরত নার্স ঘরের ভেতর প্রবেশ করল। আপনাদের আর মাত্র 2 মিনিট সময় আছে, সে ঘড়ির দিকে তাকিয়ে কড়া গলায় বলল। অয়ন নার্সের কথা শুনে আস্তে আস্তে পেছনের দিকে পা বাড়াতে লাগল, কিন্তু রিয়া তার দুর্বল হাতটা দিয়ে অয়নের আঙুলগুলো খপ করে ধরে ফেলল। রিয়ার মুঠিটা শারীরিক কারণে খুব হালকা ছিল ঠিকই, কিন্তু তাতে তাকে হারানোর ভয়টা একেবারে জলের মতো পরিষ্কার। যেন এত বড় একটা ট্রমা থেকে ফিরে সে আর কোনোভাবেই একা হতে চাইছিল না। অয়ন তার মনের অবস্থা বুঝতে পেরে একটু ঝুঁকে পড়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি দরজার বাইরেই বসে আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। অয়নের এই আশ্বাস পেয়ে রিয়ার চোখের পাতা ধীরে ধীরে শান্তিতে বন্ধ হয়ে গেল, আর তার যন্ত্রণা কাতর মুখে এক অদ্ভুত হালকা প্রশান্তি নেমে এলো। হয়তো তার মনের গভীরে এই বিশ্বাসটা পাকাপোক্ত হয়ে গিয়েছিল যে এইবার সে সত্যিই আর এই পৃথিবীতে একা নয়। অয়ন আইসিইউ থেকে বাইরে বেরিয়ে এসে আবার সেই প্লাস্টিকের চেয়ারে ক্লান্তভাবে বসে পড়ল। তার মনের ভেতরটা তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে পরিপূর্ণ। একদিকে রিয়াকে ফিরে পাওয়ার স্বস্তি, আর অন্যদিকে তাকে এই অবস্থায় দেখার চরম ব্যথা, দুটোই একসাথে কাজ করছিল।
তার বারবার মনে হচ্ছিল যে ভাগ্য হয়তো কোনো এক অজানা কারণে তাদের দুজনকেই আবার একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর গতকাল রাতের সেই মহিলা পুলিশ অফিসারটি আবার হাসপাতালে এলেন এবং সরাসরি অয়নের কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি অত্যন্ত গম্ভীর অথচ কৃতজ্ঞ স্বরে বললেন, গতকাল আপনি যদি ঠিক সময়ে রিস্ক নিয়ে ওনাকে হাসপাতালে না আনতেন তাহলে আজ ওনাকে বাঁচানো সত্যিই খুব মুশকিল হতো। অয়ন তার কথার কোনো উত্তর না দিয়ে শুধু চুপচাপ নিজের মাথাটা নিচু করে নিল। অফিসার কিছুক্ষণ একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, জানেন তো, আমাদের ইন্সপেক্টর রিয়া দাস বাইরে থেকে দেখতে খুব কড়া আর শক্তমনের মানুষ হলেও ভেতর থেকে মেয়েটা কিন্তু ভীষণ একা আর নরম। অফিসারের এই ছোট্ট কথাটা শুনে অয়নের বুকের ভেতরে যেন একটা সূঁচ সজোরে বিঁধে গেল। সে গভীরভাবে অনুভব করল যে তাদের ডিভোর্সের পর সে নিজের জেদ আর ইগোতে এতটাই অন্ধ ছিল যে সে কোনোদিন একটা বারের জন্যও এটা জানার বা বোঝার চেষ্টাই করেনি যে রিয়া আসলে ভেতরে ভেতরে কি নিদারুণ মানসিক অবস্থায় বেঁচে আছে। এভাবে হাসপাতালের পরিবেশে দিনটা ধীরে ধীরে গড়িয়ে কাটতে থাকল। দুপুর নাগাদ ডাক্তারবাবু এসে খবর দিলেন যে রিয়ার জীবনের ওপর থেকে বিপদ এখন অনেকটাই কেটে গেছে, তবে তাকে পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। এই আশ্বস্তকারী কথাটা শুনে অয়ন গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো বুক ভরে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। সে এবার মনে মনে ভাবল, রিয়ার যেহেতু আর কোনো বিপদ নেই, তাই এবার হয়তো তার এখান থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়া উচিত, কারণ আইনিভাবে বা সামাজিকভাবে এখানে তো তার থাকার কোনো অধিকারই ছিল না। কিন্তু যেই সেই কথা ভেবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতে গেল, অমনি তার পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। কাঁচের জানালার ওপারে মেশিনের মধ্যে শুয়ে থাকা রিয়ার অসহায় ছবিটা আবার তার চোখের সামনে ভেসে উঠল। ওই দুর্বল একা মেয়েটা যে কিনা কেবল তারই দেওয়া প্রতিশ্রুতির উপর ভরসা করে এখন শান্তিতে ঘুমাচ্ছে। সে আর এগোতে পারল না, আবার ফিরে এসে সেই চেয়ারটাতেই বসে পড়ল। যতক্ষণ না রিয়া নিজে থেকে পুরোপুরি ঠিক হয়ে উঠছে, আমি এখান থেকে এক পাও নড়ব না, আমি এখানেই থাকব। সে দৃঢ় প্রতিজ্ঞার সাথে নিজেকেই নিজে বলল। তার নেওয়া এই সিদ্ধান্তটা কোনো যুক্তিবাদী মাথা দিয়ে নয়, বরং সম্পূর্ণ তার আবেগপূর্ণ হৃদয় দিয়ে নেওয়া হয়েছিল। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। ডাক্তারবাবু এসে আনন্দের সাথে জানালেন যে রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত এবং আজ রাতেই তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে শিফট করে দেওয়া হবে। এই সুখবরটা শুনে অয়নের চোখ দুটো আনন্দে ভিজে উঠল। তার মনে হল যেন সে এক দীর্ঘ দমবন্ধ করা অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে অবশেষে এক ঝলমলে আলোর জগতে এসে দাঁড়িয়েছে। কিন্তু সে জানত না যে তার জন্য আসল মানসিক ঝড়টা আসা তখনও বাকি ছিল। ঠিক সেই সময়ে হাসপাতালের মেইন গেটের সামনে একটি দামি কালো রঙের সরকারি গাড়ি এসে সশব্দে দাঁড়াল। যেখান থেকে নামতে চলা রাশভারী লোকটি কেবল রিয়ার জীবন নয়, অয়নের সাজানো দুনিয়াটাও এক লহমায় বদলে দিতে চলেছিল। লোকটি অত্যন্ত দ্রুত পায়ে গটগট করে ভেতরে প্রবেশ করল, সোজা রিসেপশন ডেস্কে পৌঁছল এবং অত্যন্ত উচ্চস্বরে কর্তৃত্বের সুরে জিজ্ঞাসা করল, আমাদের ইন্সপেক্টর রিয়া দাস কোথায় অ্যাডমিট আছেন? তার সাথে আরও দুজন বডিগার্ড গোছের লোক ছিল, যাদের হাবভাব আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মোটেও কোনো সাধারণ ব্যক্তি নয়। অয়ন জীবনে এই প্রথমবারের জন্য তাকে দেখল, কিন্তু সেই লোকটার তীক্ষ্ণ নজর ভিড় পেরিয়ে অয়নের উপর গিয়ে পড়তেই সে থমকে দাঁড়িয়ে গেল। তুমি? লোকটি অত্যন্ত তাচ্ছিল্য আর অবজ্ঞার সাথে অয়নের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে এই হাসপাতালে কি করছো? অয়ন আর বুঝতে বাকি রইল না। এটা ঠিক সেই ব্যক্তিই ছিল যার সম্পর্কে সে ডিভোর্সের পর লোকমুখে অনেক কানাঘুষো শুনেছিল। এ হল রিয়ার ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার এসিপি সুরেশ দেশমুখ, যে নাকি রিয়াকে তার ক্যারিয়ারে খুব সাহায্য করে এবং পুলিশ মহলে তাকে রিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ বলেই মানা হয়। সুরেশ সোজা ডাক্তারবাবুর কেবিনে গিয়ে তার নিজস্ব ক্ষমতা বলে রিয়ার সমস্ত মেডিকেল রিপোর্ট ও খবর নিয়ে নিল। তারপর সে বাইরে এসে অয়নের দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও দাম্ভিক গলায় বলল, আপনার দায়িত্ব এখানেই শেষ। এবার থেকে ওনার চিকিৎসার বাকি সমস্ত দায়িত্ব আমরাই সামলে নেব। আপনি চাইলে এখন নিজের ঘরে ফিরে যেতে পারেন। তার মুখের ওপর বলা এই রূঢ় কথাটা শুনে অয়নের বুকের ভেতরে একটা তীব্র অপমানের যন্ত্রণা জেগে উঠল, কিন্তু সে অত্যন্ত কষ্ট করে নিজের রাগকে সামলাল। আমি একে রাস্তা থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছি। সে যতটা সম্ভব শান্ত অথচ দৃঢ় স্বরে কথাটা বলল। সুরেশ তার কথা শুনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হো তাই নাকি? ঠিক আছে, আপনার এই উপকারের জন্য অনেক ধন্যবাদ, তবে এখন ওনার খেয়াল রাখার জন্য আমরা এসে গেছি। ঠিক সেই সময়েই ওয়ার্ড থেকে একজন নার্স এসে জানালো যে রিয়াকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হচ্ছে এবং তার এখন পুরোপুরি জ্ঞানও ফিরে এসেছে। কথাটা শোনামাত্রই সুরেশ কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা ওয়ার্ডের ভেতরে ঢুকতে গেল।
কিন্তু নার্সরা যখন রিয়াকে বেডে শোয়াচ্ছিল এবং রিয়া যেই প্রথমবার সুরেশকে দেখতে পেল, তার চোখ দুটো চরম অস্থির হয়ে এদিক ওদিক অন্য কাউকে খুঁজতে লাগল। কয়েক সেকেন্ড এদিক ওদিক তাকানোর পর তার উদ্বিগ্ন নজর দরজার বাইরে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা অয়নের ওপর গিয়ে থামল। অয়নকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেই রিয়ার ফ্যাকাশে মুখে এক অদ্ভুত স্বস্তির আভা পরিষ্কার দেখা গেল। সে একটুও দেরি না করে নিজের দুর্বল গলায় ডাকল, অয়ন, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? তুমি ভেতরে এসো, দাঁড়াও। রিয়ার এই মুখেই ডাক শুনে পুরো ঘরের ভেতর যেন এক অস্বস্তিকর নিস্তব্ধতা ছেয়ে গেল। সুরেশের আত্মবিশ্বাসী মুখটা এক সেকেন্ডেই অপমানে শক্ত হয়ে গেল। অয়ন একটু ইতস্তত করে ধীর পায়ে ওয়ার্ডের ভেতরে এসে দাঁড়াল। রিয়ার চোখ দুটো তখন জলে টলটল করছিল। তুমি কাল রাত থেকে এখনও জেগে কেন ছিলে আমার জন্যে? সে অয়নের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। অয়নের কাছে এর কোনো জুৎসই জবাব ছিল না। সে আমতা আমতা করে শুধু এইটুকুই বলতে পারল, তুমি এখন তো ঠিক আছো, তাই ভাবছিলাম আমি এবার। রিয়া খুব জোলে মাথা নাড়ল। না, তুমি আমার কথাটা একদমই বুঝছ না অয়ন। সে নিজের শরীরে প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও অনেক কষ্টে নিজের একটা হাত সামনের দিকে বাড়াল এবং অয়নের হাত থেকে আঙুলগুলো শক্ত করে ধরে ফেলল। কাল রাস্তায় তুমি সেই সময় যদি না থাকতে, তাহলে আমি আজ কোনোভাবেই বেঁচে এই পৃথিবীতে থাকতাম না। তার কথাগুলো কান্নায় আর শারীরিক দুর্বলতায় বারবার ভেঙে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ যেন সরাসরি অয়নের হৃদয়ের একদম গভীরে গিয়ে বিঁধছিল। ওয়ার্ডের ভেতরে উপস্থিত সুরেশ এবং নার্সরা সকলেই এই দৃশ্য দেখে একদম চুপ দাঁড়িয়েছিল। সুরেশ এই অস্বস্তিকর পরিবেশ কাটাতে মাঝখানে কিছু একটা বলতে চাইল, কিন্তু রিয়া তার দিকে তাকিয়ে জীবনের প্রথমবারের মতো অত্যন্ত কঠোর ও শীতল স্বরে বলল, স্যার, দয়া করে আপনারা এখন কিছুক্ষণের জন্য আমাদের দুজনকেই একা ছেড়ে দিন। রিয়ার এই কড়া নির্দেশের পর যখন সুরেশ সহ সবাই নীরবে ঘরের বাইরে চলে গেল, তখন সেই বড় ওয়ার্ডের ঘরে কেবল মনিটরের ধীর আওয়াজ আর দুটো মানুষের নীরব হৃৎস্পন্দনের নিস্তব্ধতা ছাড়া আর কিছুই রয়ে গেল না। রিয়া একটা বড় শ্বাস নিয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিল, যেন সে নিজের মনের সবচেয়ে গোপন কথাগুলো বলার জন্য ভেতর থেকে সাহস সঞ্চয় করছিল। তারপর সে অয়নের দিকে তাকিয়ে বলল, আমি সব সময় ভেবেছিলাম যে ডিভোর্সের পর তুমি হয়তো খুব খুশিতে থাকবে, আমাকে তোমার জীবন থেকে চিরতরে ভুলে যাবে। কিন্তু কাল রাস্তায় আর আজ এখানে তোমাকে দেখার পর বুঝতে পারলাম যে আমাদের জীবনের কিছু কিছু সম্পর্ক হয়তো কাগজপত্রে শেষ করা যায়, কিন্তু মন থেকে কখনো শেষ হয় না। অয়নের চোখ দুটো কান্নায় জলে ভরে এলো। সে অত্যন্ত ধীরে এবং আবেগমণ্ডিত গলায় বলল, জানো রিয়া, আমিও এতদিন ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু কাল যখন রাস্তায় তোমাকে ওই রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখলাম, তখন আমার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, যে আজ যদি তোমার সত্যিই কিছু হয়ে যায়, তবে আমি এই জীবনে আর কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারব না। রিয়ার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে বালিশ ভিজিয়ে দিল। আমিও খুব ভুল ছিলাম গো অয়ন। আমি আমার অহংকারের বশে সবসময় শুধু তোমার খামতিগুলো আর ব্যর্থতাগুলোকেই বড় করে দেখেছি। তোমার ভেতরের আসল কষ্টটা, তোমার লড়াইটা আমি কোনো দিন বুঝতে পারিনি। এই কথাগুলোর পর কিছুক্ষণ তারা দুজনেই একদম চুপচাপ একে অপরের হাত ধরে বসে থাকল। তারপর রিয়া হঠাৎ করেই খুব ধীর গলায় জিজ্ঞাসা করল, আচ্ছা অয়ন, তোমার সেই ইন্টারভিউটার কি হলো? এবার আর অয়ন তার চোখ রিয়া থেকে সরাল না। সে অত্যন্ত হালকা এবং তৃপ্তির হাসি হেসে বলল, হয়তো ওই চাকরিটা আমার ভাগ্যে ছিল না রিয়া। কথাটা শুনে রিয়ার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। তুমি তুমি আমার জন্যে তোমার এত বড় একটা স্বপ্ন ছেড়ে দিলে? অয়ন তার হাতের ওপর হাত রেখে শুধু এইটুকুই বলল, আমি তো রাস্তায় পড়ে থাকা কোনো অচেনা মানুষকে বাঁচাচ্ছিলাম না রিয়া, আমি তো আমার নিজের রিয়াকে বাঁচাচ্ছিলাম। অয়নের মুখে এই কথাটা শোনার সাথে সাথে রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউ হাউ করে কেঁদে ফেলল। তবে তার এই কান্না কোনো শারীরিক বা মানসিক কষ্টের ছিল না। এই কান্না ছিল গত ৫ বছর ধরে ভেঙে থাকা একটা সম্পর্ক নতুন করে জোড়া লাগার মুক্তির কান্না। সে অত্যন্ত কাঁপা গলায় অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, যদি যদি ভগবান আর জীবন আমাদের সম্পর্কটাকে আরও একটা দ্বিতীয় সুযোগ দেয়, তবে কি তুমি আবারও আমার... তার কথাটা কান্নায় পুরো হতে পারল না, কিন্তু অয়ন তার মনের না বলা কথাগুলো ঠিকই বুঝে গেল।
সে ধীরে ধীরে রিয়ার হাতটা নিজের 2 হাতের অঞ্জলিতে তুলে নিল এবং তার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভরসার সাথে বলল, হ্যাঁ রিয়া, তবে এবার আমরা আমাদের এই নতুন সম্পর্কটাকে কোনো মিথ্যা অহংকার বা জেদ দিয়ে নয়, বরং একে অপরের প্রতি বিশ্বাস আর বোঝাপড়া দিয়ে নতুন করে তৈরি করব। রিয়ার চোখে গত 5 বছরের মধ্যে এই প্রথমবারের মতো এক পরম স্বস্তি আর শান্তির ছায়া নেমে এলো। হাসপাতালের সেই ঘটনার পর দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ কেটে গেল এবং রিয়া আগের চেয়ে অনেকটাই পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে উঠে দাঁড়াল। অয়নও আবার তার পুরনো ছন্দে স্বাভাবিক জীবনে ফিরে এলো, কিন্তু এখন আর সে আগের মতো সেই হতাশাগ্রস্ত মানুষটি ছিল না। তার মধ্যে এক নতুন প্রাণ শক্তি ভর করেছিল। এরকমই একদিন সকালে হঠাৎ করে অয়নের বাড়ির ঠিকানায় দাগযোগে একটি সরকারি স্ট্যাম্প মারা খাম এসে পৌঁছাল। খামের প্রেরকের ঠিকানা দেখে সে চমকে উঠল, কারণ এটা সেই সিভিল লাইন্সের ইন্টারভিউ বোর্ডের তরফ থেকেই পাঠানো হয়েছিল। সে অত্যন্ত কাঁপা কাঁপা হাতে খামটা ছিঁড়ে চিঠিটা খুলল। তাতে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে সেদিন ইন্টারভিউতে তার অনুপস্থিতি সত্ত্বেও একজন ডিউটিরত পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য তার করা সেই নিঃস্বার্থ ত্যাগ এবং উপস্থিত পুলিশ প্রশাসনের কাছ থেকে সেই পরিস্থিতির সত্যতা যাচাই করার পর সিলেকশন বোর্ড বিশেষ অনুমতিক্রমে তার পুনরায় একটি ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেছিল। এবং সবচেয়ে বড় সুখবর হল, তারা অয়নকে তার যোগ্যতা ও মানবিকতার ভিত্তিতে ওই পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়েছে। নিজের সাফল্যের এই চিঠিটা পড়তে পড়তেই অয়নের চোখ আনন্দে জলে ভরে এলো। ঠিক সেই মুহূর্তেই তার ঘরের দরজার কলিং বেলটা বেজে উঠল। অয়ন চোখের জল মুছে গিয়ে দরজাটা খুলতেই দেখল তার ঠিক সামনেই রিয়া দাঁড়িয়ে আছে। তার পরনে পুলিশের খাকি উর্দির বদলে একদম সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু তার চোখের দৃষ্টিতে সেই একই পুরনো দৃঢ়তা আর একরাশ নতুন আপনত্ব। রিয়া অয়নের হাতে থাকা চিঠির খামটা দেখে একটা মিষ্টি হাসি হেসে বলল, আমার তো মনে হচ্ছে ভগবান সত্যিই আমাদের দুজনকে একসাথে একটা দ্বিতীয় সুযোগ উপহার দিয়ে দিয়েছেন। এর ঠিক কয়েক মাস পরের কথা। পুনে শহরের উপকণ্ঠে থাকা একটি অত্যন্ত প্রাচীন ও ছোট্ট মন্দিরে খুব ছিমছামভাবে একটা বিয়ের অনুষ্ঠান আয়োজিত হল। সেখানে ছিল না কোনো বিশাল আড়ম্বর, ছিল না কোনো লোক দেখানো চাকচিক্য বা জাঁকজমকের ব্যাপার। সেখানে উপস্থিত ছিল শুধু তাদের দুজনের খুব কাছের কয়েকজন গুটিকতক মানুষ আর দুটো পবিত্র হৃদয়, যা একবার মারাত্মকভাবে ভেঙে যাওয়ার পর এবার সম্পূর্ণ পরিণত বোঝাপড়ার সাথে চিরকালের জন্য জুড়ে যাচ্ছিল। অয়ন যখন আবার নতুন করে রিয়ার সিথিতে গাঢ় লাল সিঁদুর পরিয়ে দিল, তখন দুজনের চোখেই জল টলটল করছিল, কিন্তু তাদের মনে আগামী ভবিষ্যতের জন্য কোনো অজানা ভয় বা সংশয় ছিল না। পুরোহিত মশায়ের বিয়ের মন্ত্রপাঠের পবিত্র ধ্বনির মাঝেই রিয়া খুব ধীরে ধীরে অয়নের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অয়ন, এবার কিন্তু আমি তোমাকে আর কোনো দিন আমার জীবন থেকে ছেড়ে যাব না। অয়ন তার কথায় মুচকি হাসল এবং তার হাতটা শক্ত করে ধরে বলল, আর আমি এবার তোমাকে জীবনের কোনো রাস্তাতেই কখনো একা ছাড়ব না। মন্দিরের সন্ধ্যারতির কাঁসর ঘণ্টার পবিত্র আওয়াজের সাথে সাথে যেন তাদের এই নতুন জীবনের শুরুর সুন্দর প্রতিধ্বনিটা চিরকালের জন্য মিশে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেল কালাম ভয়েসের এই সুন্দর গল্পটি থেকে আমরা আজ এই শিক্ষাই লাভ করলাম যে সত্যিকারের সম্পর্ক কেবল সেটাই নয় যা সব পরিস্থিতিতে সবসময় একসাথে থাকে, বরং সত্যিকারের সম্পর্ক হল সেটাই যা জীবনের সবচেয়ে কঠিন এবং প্রতিকূল সময়েও একে অপরের হৃদয়ের সাথে গভীরভাবে জুড়ে থাকে। অহংকার আর জেদ একটা সুন্দর সম্পর্ককে নিমেষে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে, কিন্তু নিঃস্বার্থ ত্যাগ আর ভালোবাসা সেই ভাঙা টুকরোগুলোকে আবার একসাথে জুড়ে দিতে পারে। কখনো কখনো জীবন আমাদের এমন কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের প্রমাণ করতে হয় যে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আসলে কি, নিজের ব্যক্তিগত সাফল্য নাকি মানুষের প্রতি মানবতা। এবার আপনারাই কমেন্ট করে বলুন, আপনারা যদি ঠিক অয়নের জায়গায় থাকতেন তবে সেদিন কি করতেন? নিজের এত বছরের স্বপ্নের ইন্টারভিউটাকে বেছে নিতেন, নাকি সেই মানুষটার প্রাণ বাঁচাতেন যার সাথে আপনার সম্পর্ক আইনিভাবে ভেঙে গেছে ঠিকই, কিন্তু হৃদয় এখনও এক অদৃশ্য সুতোয় জুড়ে আছে? যদি এই বাস্তব ঘটনা অবলম্বনে লেখা গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং এরকমই আরও অনেক সত্য, আবেগপূর্ণ আর প্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেল কালাম ভয়েসকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে।
ততদিনের জন্য নিজের এবং নিজের আপনজনদের খুব খেয়াল রাখবেন। ধন্যবাদ।